রিপ্তির স্বামী সিরাজ আজ তার দ্বিতীয় স্ত্রী মুনিয়াকে বিয়ে করে বাড়িতে এনেছে। রিপ্তি দূর থেকে দাঁড়িয়ে দেখছে সবাই কত আনন্দে নতুন বউকে বরণ করে ঘরে তুলছে, অথচ রিপ্তিকে এতদিন কত অবজ্ঞাই না সবাই করেছে। রিপ্তি নিজের সব জামাকাপড় গুছিয়ে নিয়েছে। এতদিনেও যখন এই বাড়ির কারো মন জয় করতে পারেনি, এখন তো আরও পারবে না। এখন সবাই নতুন বউকে নিয়ে ব্যস্ত। এটাই সঠিক সময় এখান থেকে চলে যাওয়ার। রিপ্তি মনে মনে বলে, কি ভাগ্য আমার, নিঃশব্দে এই বাড়িতে এসেছিলাম, আবার নিঃশব্দেই চলে যাব। রিপ্তি একবার চোখ বুলিয়ে নেয় ঘরটার দিকে। এই ঘরেই তো সিরাজকে নিয়ে কত স্বপ্ন বুনন করেছিল সে, অথচ আজ সব মিছে। রিপ্তির জীবনটা যেন পুতুল খেলায় পরিণত হয়েছে, যখন যে যেভাবে পারছে সেভাবেই নাচাচ্ছে। রিপ্তি এখন আর কাঁদে না, কাঁদতে চাইলেও কাঁদতে পারে না। রিপ্তি মনে করে কিভাবে অ্যাক্সিডেন্টে তার মা বাবার মৃত্যুর পর চাচি জোরপূর্বক তার থেকেও 10 বছর বয়সী বড় সিরাজের সাথে রিপ্তির বিয়ে দিয়ে দেয়। রিপ্তি সব কিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সিরাজ কোনো এক অজানা কারণে কখনো তাকে পছন্দ করেনি। তাদের মধ্যে কখনো স্বামী স্ত্রীর সম্পর্কও হয়নি। সিরাজ আজ অবধি তাকে স্পর্শ করেও দেখেনি। সিরাজের পরিবারের সবাই রিপ্তিকে দিয়ে নিজেদের সব কাজ করিয়ে নিয়েছে। সে যেন বিনা পয়সার চাকর। অবিশ্বাস্য হলেও সত্য, এত কিছুর পরেও এই বাড়ির একজন মানুষের মনও সে জয় করতে পারেনি। কোথায় যাচ্ছ তুমি? শাশুড়ির ডাকে রিপ্তি নিজের ভাবনা থেকে বেরিয়ে আসে। একগাল হেসে উত্তর দেয়, আমার তো আর এখানে থেকে কাজ নেই। আপনারা নিজেদের মনের মতো বউ পেয়ে গেছেন, এখন আর আমি এখানে থেকে কি করব? এমনভাবে কথা বলছো যেন আমরা কেউ তোমাকে পছন্দই করতাম না। এই বাড়িতে যথেষ্ট সুখ পেয়েছ, ভালো ভালো খাবার, পোশাক আশাক, গহনা সবই পেয়েছ। দোষ তোমারই, তুমি কারো মন জয় করতে পারোনি। রিপ্তি মুখে হাসি বজায় রেখে বলে, রোজ ভোর 6টায় ঘুম থেকে উঠতাম, নামাজ আদায় করে কাজে লেগে পড়তাম। সকালে সবার মনের মতো খাবার তৈরি করতাম, পুরো বাড়ি পরিষ্কার করতাম, কাপড় চোপড় সব আমি একাই ধুইতাম। আবার দুপুরের রান্না, রাতের খাবার সব আমি একাই করতাম। আমাকে যেসব দায়িত্ব দিয়েছিল তার সবটুকুই যথাযথভাবে পালন করেছি। এরপরেও যদি একজনের মনেও সামান্য জায়গা দখল করতে না পারি, তাহলে আমি সত্যিই ব্যর্থ। সিতারা বেগম রিপ্তির কথাগুলো শুনে ভাবলেশীনভাবে বললেন, শোনো মেয়ে, তোমাকে কেউ পছন্দ করে না এটা ঠিক না, শুধুমাত্র সিরাজই তোমাকে পছন্দ করেনি। তুমি যদি চাও আমার ছোট ছেলেকে বিয়ে করে। সিতারা বেগমের সম্পূর্ণ কথা শেষ হয় না, তার আগেই সশব্দে হেসে ওঠে রিপ্তি। আমাকে নিয়ে সত্যিই সবাই পুতুল খেলছে। আমার উপর করুণা করার কোনো প্রয়োজন নেই আম্মা, আমি এতটা অসহায় নই। নিজের কোনো না কোনো ব্যবস্থা ঠিকই করে নিতে পারবো, আপনাকে আর আমার কথা ভাবতে হবে না। কথাটা বলে রিপ্তি চলে যেতে নেয়, তখনই সিরাজ এসে তার পথ আটকায়। রিপ্তির হাতে ডিভোর্স পেপার দিয়ে বলে, নাও এখানে সাইন করে দাও, তারপর যেখানে যাওয়ার যাও। টাকা লাগলে বলো, দিয়ে দেব। শুধু তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও। আমি চাই না আমাদের জীবনে তোমার ছায়া পড়ুক। রিপ্তি সিরাজের হাত থেকে ডিভোর্স পেপারটা নিয়ে সাইন করে দেয়। তার হাত এতটুকুও কাঁপল না। সিতারা বেগম হাঁ হয়ে তাকিয়ে থাকে রিপ্তির দিকে। তাকে আরও অবাক করে রিপ্তি বলে, আমার কোনো টাকা লাগবে না, আপনি টাকাগুলো জমিয়ে রাখুন, আপনার নতুন বউয়ের শখ পূরণ করতে কাজে লাগবে। এক নিঃশ্বাসে কথাগুলো বলে বেরিয়ে আসে রিপ্তি। এখান থেকে তার নতুন জীবন শুরু। এই পুতুল খেলা থেকে মুক্তি পেলেই তার শান্তি। এখান থেকে চলে গেলে জীবনযাপন যতই কষ্ট হোক, অন্তত নিজের মতো বাঁচতে পারবে সে। এটাতেই রিপ্তির শান্তি। রিপ্তি বাড়ি থেকে বের হয়ে যাবে, তখনই কেউ তার হাত ধরে টান দেয়। রিপ্তি টাল সামলাতে না পেরে পড়ে যেতে ধরলে আবার তাকে সামলে নেয়। রিপ্তি তাকিয়ে দেখে সিরাজের ছোট ভাই মোর্শেদকে। মোর্শেদ রেগে তাকিয়েছিল রিপ্তির দিকে। রিপ্তি কিছু বুঝতে পারছিল না মোর্শেদ কি করতে চাইছে। এই বাড়িতে যদি কেউ রিপ্তিকে একটু হলেও কদর করে, সে হলো মোর্শেদ। বাড়ির অন্যদের মতো সে কখনো রিপ্তির সাথে খারাপ ব্যবহার করেনি, আবার ভালো করে কথাও বলেনি।
আমাকে এভাবে আটকাচ্ছেন কেন? রিপ্তির কথা শুনে মোর্শেদ বলে, তুমি এভাবে চলে যেতে পারো না, তোমাকে এখানেই থাকতে হবে। কেন থাকবো আমি এখানে? কিসের অধিকারে থাকবো? আমি কোনো কথা শুনতে চাই না, তোমাকে থাকতে বলেছি, ব্যাস, এখন তোমাকে এখানেই থাকতে হবে। আগের রিপ্তি হলে বোধহয় চুপচাপ থাকতো, কিন্তু এখন রিপ্তি আর আগের মতো নেই। সহ্য করতে করতে দেয়ালে তার পিঠ ঠেকে গেছে। মানুষ যখন ঘুরে দাঁড়ায় তখন সে দ্বিগুণ শক্তিশালী হয়ে ওঠে। রিপ্তি জোর গলায় বলে, আমি কোথায় থাকবো না থাকবো সেই সিদ্ধান্ত একান্তই আমার। তোমার ভাইকে আমি সব সম্পর্ক থেকে মুক্তি দিয়েছি, এখন আর আমি এখানে এক মুহূর্ত থাকতে চাই না। রিপ্তির হাতটা শক্ত করে ধরে মোর্শেদ বলে, রিপ্তি, হাতটা ছাড়ানোর বৃথার চেষ্টা করো না, দেখি তুমি কিভাবে এখান থেকে যেতে পারো। কথাটা বলেই রিপ্তিকে টানতে টানতে একটি রুমে নিয়ে যায় মোর্শেদ। এসব কি করছেন? ছাড়ুন, যেতে দিন আমায়। মোর্শেদ রিপ্তির কথা সম্পূর্ণ অগ্রাহ্য করে রিপ্তিকে রুমে রেখে দরজা বন্ধ করে সে চলে যায়। বাইরে সিতারা বেগম দাঁড়িয়েছিল। মোর্শেদ তাকে হুঁশিয়ারি দিয়ে বলে, এদিকে খেয়াল রাখবে আম্মু, কেউ যেন দরজাটা না খোলে। যদি আমার কথার অন্যথা হয় তাহলে একেবারে ভালো হবে না, কিন্তু বলে দিলাম। সিতারা বেগম বাড়ির সবার সামনে কঠোর হলেও মোর্শেদকে সমীহ করে চলেন। ছেলেটার যা রাগ, রেগে গেলে বড় ছোট কোনো খেয়াল থাকে না তার। তাই সিতারা বেগম মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। মোর্শেদ হন করে চলে যায়। রিপ্তি ভিতর থেকে চিৎকার করে বলছিল, আমাকে যেতে দিন এখান থেকে, আমি এখানে আর এক মুহূর্তও থাকতে চাই না। আমাকে কেন বন্দি করে রেখেছেন? আমি চলে যাব, প্লিজ দরজাটা খুলুন। সিতারা বেগম বিড়বিড় করে বললেন, তোমার আর এই জন্য এখান থেকে যাওয়া হবে না মেয়ে, যার হাতে পড়েছ সে তোমায় এত সহজে ছাড়বে না। রিপ্তির চিৎকারের আওয়াজ সিরাজের কানে যায়। সিরাজ এসে সিতারা বেগমকে প্রশ্ন করে, কি হলো আম্মু, কে এভাবে চিৎকার করছে? গলাটা তো মনে হচ্ছে রিপ্তির, ওকে এখানে কে বন্দি করে রেখেছে? সিতারা বেগম বিরক্ত হয়ে বললেন, কে আবার? তোর গুণধর ভাই। সবাই মিলে মেয়েটার জীবনকে একেবারে পুতুল খেলা বানিয়ে দিয়েছিস তোরা। আমি আর কি বলবো, যা খুশি কর তোরা। ওই মেয়েটাকে এখানে রাখা মোটেই নিরাপদ নয়। এক্ষুনি আমি ওকে বাড়ি থেকে বের করার ব্যবস্থা করছি। খবরদার না, মোর্শেদ আমায় কড়া নিষেধাজ্ঞা দিয়েছে এই ব্যাপারে। তোমার ছোট ছেলেকে আমি ভয় করি না আম্মু, আমি ওর বড় ভাই, দেখি ও আমার কি করতে পারে। কথাটা বলে রুমের দরজা খুলতে যাবে তখনই মোর্শেদ এসে সিরাজকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তার চোখ দিয়ে আগুনের রশ্মি বের হচ্ছিল। সিতারা বেগম ভয় পেয়ে যায় মোর্শেদের এই রূপটা দেখে। মনে মনে আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ তুমিই দেখো, আমার ছেলেটা যা রেগে আছে কি যে হবে। মোর্শেদ চেঁচিয়ে বলে, আমার কথা অমান্য করার সাহস তুই কোথায় পেলি? আজ যদি তুই আমার বড় ভাই না হতি তাহলে। কিন্তু ভাবিস না ভাই, এর জন্য তোর এত বড় দুঃসাহস আমি মেনে নেব। কথাটা বলে সিরাজকে টানতে টানতে নিয়ে যায় মোর্শেদ। সিতারা বেগম বুঝতে পেরে গেছেন এখন কি হবে। মোর্শেদকে কোনো ভরসা নেই তার। সিতারা বেগম দোয়া দুরুদ পড়তে থাকেন। ভিতর থেকে রিপ্তি সব শুনতে পাচ্ছিল। রিপ্তি এখনও বুঝতে পারছিল না মোর্শেদের উদ্দেশ্য। রিপ্তি রুমের মধ্যে বন্দি অবস্থায় ছিল। সে শুধু একটা উপায় খুঁজছিল এখান থেকে বের হওয়ার। আচমকা কেউ এসে দরজাটা খুলে দেয়। রিপ্তি চকিত হয়ে তাকাতেই দেখতে পায় মুনিয়া এসেছে। মুনিয়া দরজাটা আটকে রিপ্তির কাছে আসে আর ফিসফিসিয়ে বলতে থাকে, তুমি এখনও এই বাড়িতে পড়ে আছো কোন লজ্জায়? সিরাজ তো আমায় বলেছিল বিয়ের পরই তোমাকে বের করে দেবে। আমার কোনো ইচ্ছে নেই এখানে থাকার, ওরাই আমাকে এখানে বন্দি করে রেখেছে। জানি না ওরা আমার কাছে আর কি চায়। আমাকে এত কষ্ট দিয়ে আমার জীবন নিয়ে পুতুল খেলা খেলেও কি ওদের শান্তি হয়নি? এখন কি আমায় একেবারে শেষ করে দিতে চায়? শোনো, আমি সতীনের সাথে সংসার করব এত মহান নই, তাই বলছি বেরিয়ে যাও এই বাড়ি থেকে। রিপ্তি দীর্ঘশ্বাস নিয়ে বলে, আমিও চাই এই বাড়ি থেকে চলে যেতে, কিন্তু কিভাবে যাব? মুনিয়া কিছুক্ষণ চুপচাপ কিছু একটা ভাবে। তুমি এখানে একটু দাঁড়াও, আমি কোনো ব্যবস্থা করছি। তোমাকে বের করার দায়িত্ব আমি নিচ্ছি। কথাটা বলে মুনিয়া বের হয়ে যায় রুম থেকে। রিপ্তি তার ফিরে আসার অপেক্ষা করতে থাকে। এই নাও, আমার বিয়ের শাড়িটা এখন পরে নাও, আর তোমার শাড়িটা আমাকে পরিয়ে দাও। এই শাড়িটা পরে মুখ ঢেকে বাইরে যাবে। সিরাজকে বলে রেখেছি ও কোনো একটা বাহানায় তোমাকে বাড়ির বাইরে দিয়ে আসবে। তোমাকে দেখে সবাই ভাববে তুমি মুনিয়া, কেউ কিছু আর বলতে পারবে না।
রিপ্তি মুনিয়ার কথা মতো তাই করে, যদিও মুনিয়াকে তার একটুও ভালো লাগে না। এই মেয়ের জন্যই তার সংসার ভেঙে গেছে আজ। এই মুক্তির স্বাদের জন্য তবুও সে মুনিয়ার কাছে কিছুটা হলেও কৃতজ্ঞ থাকতে চায়। রিপ্তি মুনিয়ার বিয়ের বেনারসি শাড়িটা পরে নেয়। মুনিয়ার কথা মতো বাড়ির বাইরে বের হয়ে আসে। সিরাজ বাইরে দাঁড়িয়েছিল। রিপ্তিকে দেখে বলে, এই সময় আম্মু রান্নাবান্নায় ব্যস্ত, মোর্শেদ বাইরে গেছে, এটাই সঠিক সময়, চলো এখান থেকে। রিপ্তি একবার সিরাজের দিকে তাকায়। সিরাজের শরীরে অনেক আঘাতের দাগ, বোঝাই যাচ্ছে মোর্শেদ এই অবস্থা করেছে তাকে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? চলো তাড়াতাড়ি। আমি সবাইকে বলেছি মুনিয়ার কিছু দরকারি কাজে বাহিরে যাবে, তুমি চুপচাপ না থেকে চলো তো আমার সাথে। রিপ্তি সিরাজের সাথে যায়। সিরাজের সাথে রিপ্তিকে গাড়িতে উঠতে দেখে ফেলে কেউ একজন। রিপ্তির মুখ থেকে গোমটাটা সরে যাওয়ায় রিপ্তিকে চিনতে তার ভুল হয় না। তুমি যেখানেই যাও, যতই পালানোর চেষ্টা করো, ঘুরে ফিরে এখানে আসতে হবে। তোমার শেষ গন্তব্য হবে এই বাড়ি। তোমার বাড়ি এসে গেছে, নামো এখন। সিরাজের কড়া গলার কথা শুনে রিপ্তি থতমত খায়। নিজেকে সামলে নিয়ে বলে, নামছি। আপনাকে তো মুক্তি দিয়েই দিয়েছি, এখন আর রাগ দেখাতে হবে না। রিপ্তি গাড়ি থেকে নামা মাত্রই সিরাজ গাড়ি ঘুরিয়ে নেয়। রিপ্তি দীর্ঘ শ্বাস ফেলে বলে, এই লোকটার মনে আমি কখনো ছিলাম না। আমিও কখনো ওনাকে সেভাবে মেনে নেইনি, কিন্তু তিনি তো ছিলেন আমার স্বামী। এই কারণেই হয়তো এখন এতটা কষ্ট হচ্ছে আমার তার জন্য। রিপ্তি বাড়ির দিকে পা বাড়ায়। সিরাজ গাড়ি চালাতে চালাতে বলতে থাকে, তোমার জীবন নিয়ে পুতুল খেলা হয়েছে রিপ্তি, তুমি জানো না আসল সত্য কি। তোমার সাথে এতদিন যা হয়েছে তার 16 আনাই ছিল নাটক। তুমি যেটাকে সত্য ভেবেছিলে সেটাই সব থেকে বড় মিথ্যা ছিল। রিপ্তির পা যেন আর চলছিল না। আজ কতদিন পর এই বাড়িতে পা রাখলো। 10 মাস আগে যখন চাচি জোরপূর্বক বিয়ে দিল, তারপর থেকে আর এক মুখও হয়নি এই বাড়ির দিকে। অথচ এই বাড়িটা তার বাবা নিজের হাতে তৈরি করেছিল। মা বাবার একমাত্র মেয়ে ছিল রিপ্তি। তার বাবা একজন সচ্ছল ব্যক্তি ছিল, তার অনেক জমি জমা আর এই বিশাল বাড়িটা ছিল। সেখানে তার চাচা বলতে গেলে তাদের ভরসাতেই ছিল। এই কারণেই তো রিপ্তিকে বিদায় করে পথের কাঁটাটা দূর করে তারা। এখন রিপ্তির বাবার সব সম্পত্তি তার চাচা চাচিরা ভোগ দখল করছে। রিপ্তি এতদিন চাইলেও কিছু করতে পারেনি, কারণ ওই বাড়ি থেকে এখানে আসতে দিত না তারা। রিপ্তিরও অবশ্য কোনো ইচ্ছা ছিল না এখানে আসার, কারণ তার মা বাবাই যখন আর বেঁচে নেই, তখন আর কেন আসবে এখানে। তবে এখন রিপ্তির সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তার নিজের অধিকারের জন্য লড়াই করবে। চাচা চাচির কাছ থেকে তাদের প্রাপ্যটা বুঝে নেবে। রিপ্তি নিজেকে শক্ত করে নেয়। এখন তাকে শক্ত হতে হবে। নরম মাটি থাকলে সহজেই যে কেউ কষ্ট দিতে পারে, কথায় আছে না, শক্তের ভক্ত নরমের জম। এবার রিপ্তি সেই পথটাই বেছে নেবে। রিপ্তি কলিং বেল বাজায়, কেউ দরজা খোলে না। রিপ্তি টানা 3 বার কলিং বেল বাজানোর পর শুনতে পায় তার চাচি সখিনার গলা। কে রে, কানের মাথা খাচ্ছিস? আসছি তো। দরজাটা খুলে রিপ্তিকে দেখে থতমত খেয়ে যায় সখিনা বেগম। তোতলাতে তোতলাতে বলে, তুই হঠাৎ যে, এতদিন পর এলি যে? কেন চাচি, এখানে কি আসতে মানা নাকি? তা কেন হবে, আয় আয় ভিতরে আয়, তোরই তো বাড়ি। হ্যাঁ ঠিকই বলেছ, এটা আমারই বাড়ি। আমার বাবা এই বাড়িটা তৈরি করেছে, তাই এই বাড়িতে থাকার সম্পূর্ণ অধিকার আমার আছে। বিয়ের পর শ্বশুর বাড়ি তো মেয়েদের সব, আর ডিভোর্সের পর? রিপ্তির প্রশ্ন শুনে সকিনা হতবাক হয়ে যায়। অজানা ভয়ে তার বুক কেঁপে ওঠে। মোর্শেদের সামনে দাঁড়িয়ে আছে মুনিয়া, সিরাজ ও সিতারা বেগম। মোর্শেদ অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে সবার দিকে। আজকাল তোদের খুব সাহস বেড়েছে তাই না? আমার কথা না শুনে রিপ্তিকে বের করে দিলি? ভালো, খুব ভালো। এত বড় দুঃসাহস যখন দেখিয়েছ, তখন তো তোমাদের উপহার দিতেই হবে। সিতারা বেগম কিছু বলতে গেলে মোর্শেদের চোখ রাঙ্গানি দেখে আর কিছু বলতে পারে না। সিরাজ বলে, একটা বাইরের মেয়ের জন্য নিজের বড় ভাইয়ের গায়ে হাত তুলেছিস? আর কি করা বাকি রেখেছিস তুই? এখন কি আমাকে মেরে ফেললে তোর শান্তি হবে? মোর্শেদ রেগে সিরাজের গলা চেপে ধরে। সিতারা বেগম, মুনিয়া মোর্শেদকে ছাড়ানোর বৃথা চেষ্টা করে। মোর্শেদের শরীরে আজ যেন পাশবিক শক্তি এসে গেছে। মোর্শেদ এত জোরে সিরাজের গলা চেপে ধরেছিল যে আর একটু হলেই নিঃশ্বাস বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। সিতারা বেগম কোনো উপায়ন্তর না পেয়ে শেষ পর্যন্ত মোর্শেদের মাথায় লাঠি দিয়ে আঘাত করে তাকে দূরে সরিয়ে দেয়। সিরাজ হাফ ছেড়ে বাঁচে, আর একটু হলেই তো মরে যেত সে। মুনিয়া বিচলিত হয়ে যায়। তুমি ঠিক আছো তো? না, ঠিক নেই।
এই পরের ছেলের জন্য? সিরাজ। সিতারা বেগমের হুঙ্কারে চুপ করে যায় সিরাজ। সিতারা বেগম তেরে আসেন। তোকে কতবার বলেছি না, বলেও এই কথা বলবি না? তোর আব্বুর অবস্থা দেখ কিভাবে বিছানায় পড়ে আছে। এখন তুই নিজেরও একই অবস্থা করতে চাচ্ছিস? আমার জন্যই তুই এখনও বেঁচে আসিস, কথাটা মনে রাখিস। এভাবে চললে আমিও আর বেশি দিন তোদের আগলে রাখতে পারবো না। সিরাজ দমে যায় তার মায়ের কাছে। সিতারা বেগম সযত্নে মোর্শেদের মাথা কোলে তুলে নেয়। আমাকে ক্ষমা করে দিস বাবা, তোকে থামানোর এছাড়া আর কোনো উপায় ছিল না। মোর্শেদ নিবু নিবু চোখে বলে, তোমায় আমি বিশ্বাস করি আম্মু, তুমি ঠিক করেছ। আর একটু হলে আমি কোনো অপরাধ করে ফেলতাম, বড় ভাইয়া হয়তো। মোর্শেদ ততক্ষণে জ্ঞান হারিয়ে ফেলে। সিতারা বেগম চোখের জল ফেলে। রিপ্তি তার চাচা চাচির সামনে বসে আছে। দুজনের মুখেই ভয়। তোমরা এতদিন ধরে খুব ভালো কেয়ারটেকারের কাজ করেছ, এবার আমার আব্বুর সব সম্পত্তি আমাকে বুঝিয়ে দাও। তুই কিন্তু আমাদের অপমান করছিস। গলা নামিয়ে কথা বলো চাচি, আমার মুখের উপর কথা বলার সাহস দেখিও না তোমরা। মনে রেখো, যেই বাড়িতে দাঁড়িয়ে আছো সেটা আমার আব্বুর বাড়ি। সকিনা মনে মনে বলে, তোর ছটফটানি কিভাবে বন্ধ করতে হবে আমার ভালো করে জানাই আছে, দেখ আমি কি করি। রিপ্তির চাচা মঞ্জুরুল ইসলাম এতক্ষণ চুপ ছিল। হঠাৎ করে তার মাথায় একটা শয়তানি বুদ্ধি চলে আসে। তিনি বলেন, দেখ রিপ্তি, তোর তো ডিভোর্স হয়ে গেছে শুনলাম, আর এইদিকে আমার ছেলেটার জন্যও একটা মেয়ে খুঁজছিলাম। তুই তো জানিস আমার মনির কত ভালো ছেলে, মনিরের সাথে কিন্তু তোকে খুব ভালো মানাবে। চাচার কথা শুনে রিপ্তির মাথা গরম হয়ে যায়। মনির মোটেই ভালো ছেলে নয়, সারাদিন নেশা করে আর মেয়েদের নিয়ে ফুর্তি করে বেড়ায়। শোনো চাচা, আমি এখানে নিজের অধিকার বুঝে নিতে এসেছি। আমার ডিভোর্স হয়ে গেছে তার মানে এই নয় যে আমি যাকে তাকে বিয়ে করে নেব। রিপ্তির কথা শুনে তার চাচি সকিনার গা জ্বলে উঠল। কাকে যাতা বলছিস রিপ্তি? হীরের টুকরো ছেলে আমার। তোর ভাগ্য ভালো, তোর চাচা তোকে আমার মনিরের বউ করতে চাইছে। তা না হলে তোর মতো ডিভোর্সি মেয়েকে কে বিয়ে করবে? রিপ্তির চাচি কথাগুলো বলল। তোমাকে আমার কথা ভাবতে হবে না চাচি, তুমি আগে তোমার ওই নেশাখোর ছেলের কথা ভাবো। কোন বাবা তার মেয়েকে তোমার ছেলের হাতে তুলে দেবে? তুই ভুলে যাস না, আমরা তোর গুরুজন, ভদ্রভাবে কথা বল আমাদের সাথে। চাচার কথায় কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে রিপ্তি বলে, তোমরা আমাকে আমার আব্বুর সব সম্পত্তি বুঝিয়ে দাও। আমি আর তোমাদের সাথে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলতে ইচ্ছুক নই। মঞ্জুরুল ইসলাম গলার স্বর কিছুটা নরম করে বলে, আমাকে কিছুদিন সময় দে, আমি সব কিছু তোকে বুঝিয়ে দেব। দেখো আবার বেশি দিন যেন দেরি না হয়। বেশি দেরি কিন্তু আমার একদম পছন্দ নয়। মোর্শেদের জ্ঞান এখনও ফেরেনি। সিতারা বেগম তার শিয়রের কাছে বসে আছেন। তিনি যেন কোনো গভীর ভাবনায় মত্ত। মুনিয়া দরজার কাছে সুপের বাটি হাতে নিয়ে দাঁড়িয়েছিল, কিন্তু ভেতরে আসার সাহস পাচ্ছিল না। মুনিয়ার শাশুড়ি বলল ওখানে আর সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে ভেতরে আসো। মুনিয়া ভয়ে ভয়ে ভেতরে আসে। আম্মু, এই নিন আপনার কথা মতো স্যুপ করে এনেছি। সিতারা বেগম স্যুপটা হাতে নেয় আর অপেক্ষা করতে থাকেন মোর্শেদের জ্ঞান ফেরার। কিছুক্ষণের মধ্যেই মোর্শেদ নড়াচড়া করে ওঠে। উঠে পড় বাবা, এই নে স্যুপটা খেয়ে নে। মোর্শেদ চোখ খুলে তাকায়। সিতারা বেগমকে মোর্শেদ বলে, আমাকে এখানে থাকলে চলবে না মা, সেটা পরে দেখা যাবে। তুই আগে স্যুপটা খেয়ে নে, রিপ্তিকে নিয়ে তোকে অত ভাবতে হবে না। কি বলছো তুমি আম্মু? আমি কেন ভাববো না? তুমি সব জেনেও এরকম কথা বলছো? সব জানি জন্যই বলছি, তোকে রিপ্তিকে নিয়ে ভাবতে হবে না। রিপ্তি ঠিকই ফিরে আসবে। তুমি এত আত্মবিশ্বাসের সাথে কীভাবে কথাটা বলছো? আমি বলছি স্যুপটা খেয়ে নে এখন। সিতারা বেগম আর কোনো কথা না বলে চলে যায়। মোর্শেদ হতবাক চাহনিতে তাকায়। মুনিয়াও কিছু বুঝতে পারছিল না। সে শুধু চায় রিপ্তি যেন আর এই বাড়িতে ফিরে না আসে। তুমি রিপ্তিকে পালিয়ে যেতে সাহায্য করেছ, তাই না ভাবি? মোর্শেদের ঝাঁঝালো শাসানিতে মুনিয়া কেঁপে ওঠে। কিছু বলতে যাবে তার আগেই মোর্শেদ বলে, আমি মেয়েদের গায়ে হাত তুলি না, তাই তুমি এখনও ঠিক আছো। এটাকে আমার দুর্বলতা ভেবো না। তোমাকে লাস্ট ওয়ার্নিং দিলাম, এরপর আর কখনো আমার বিরুদ্ধে কিছু করবে না। করলে তার ফল কিন্তু খুবই মারাত্মক খারাপ হবে। মুনিয়া মনে মনে মোর্শেদকে গালি দিয়ে চলে আসে।
বাইরে এসে সিতারা বেগমের মুখোমুখি হয়। সিতারা বেগমও মোর্শেদের সুরে একই কথা বললেন, আমার ছেলেটা খুব রাগী, একবার ক্ষমা করে দিয়েছে তার মানে এই নয় যে বারবার ক্ষমা করবে। আমি সিরাজকে বলেছি, এবার তোমাকেও বলছি, মোর্শেদকে চেতিয়ে দিও না। ও যদি একবার রেগে যায় তাহলে কি করবে তার কোনো কিন্তু ঠিক ঠিকানা নেই। আমার স্বামী মানে তোমার শ্বশুরকে দেখছো না কিভাবে বিছানায় পড়ে আছে? তার এই অবস্থা কিন্তু মোর্শেদই করেছে। যেই ছেলে নিজের বাবার সাথে এমন করতে পারে সে যেন তোমাদের সাথে কিছু করতে একবারও ভাববে না, সেটা নিশ্চয়ই বুঝিয়ে দিতে আর হবে না। মুনিয়া প্রচণ্ড ভয় পেয়ে যায় সিতারা বেগমের কথা শুনে। হম্বিতম্বি করে বলে, কি এমন হয়েছিল যে নিজের বাবার এই অবস্থা করেছে? আমি প্রশ্ন করা মোটেই পছন্দ করি না, যা বলছি বাধ্য মেয়ের মতো তা মেনে চলো, তাহলেই তোমার লাভ। মুনিয়া নিজের মনের সব কৌতূহলকে দমিয়ে নেয়। তবে এটা তার কাছে স্পষ্ট হয়ে গেছে যে এই বাড়ির চার দেয়ালে অনেক রহস্য ছড়িয়ে ছিটিয়ে আছে। এই বাড়িতে যেন কোনো খেলা চলছে সবার জীবন নিয়ে। এই খেলার নাম পুতুল খেলা। মুনিয়ার এখন খুব ভয় হতে থাকে, তার জীবনও কি এমন পুতুল খেলায় পরিণত হবে? জোহরের নামাজ আদায় করে নিয়ে রিপ্তি চলে আসে রান্নাঘরে। চাচির উপর তার ভরসা নেই, না জানি খাবারে কি মিশিয়ে দেয়। তা নিজেই রান্না করে খাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মনির তার বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ক্লাবের মাঠ থেকে বাড়িতে ফিরে আসে। বাড়িতে আসতেই রান্নাঘর থেকে খুব সুন্দর সুবাতাস তার নাকে আসে। মনির বলে ওঠে, এত সুন্দর রান্নার গন্ধ কোথা থেকে আসছে? আম্মু যা রান্না করে তাতে তো মুখই দেয়া যায় না, এই বাড়িতে এত সুন্দর রান্না কে করছে? মনির রান্নাঘরে এসে রিপ্তিকে দেখতে পায়। বেশ অবাকও হয় রিপ্তিকে দেখে মনির। বিষয়টাকে সেভাবে আমলে না নিয়ে বলে, তুই এতদিন পর? রিপ্তি পিছন ফিরে তাকাতেই মনিরকে দেখতে পায়। মনিরকে ছোটবেলা থেকেই পছন্দ করে না রিপ্তি, কারণ ছোটবেলা থেকেই মনিরের বিভিন্ন বদ অভ্যাস ছিল। মনির অবশ্য রিপ্তিকে অপছন্দ করে না। রিপ্তি বলে, হ্যাঁ এলাম, আমার বাড়িতে আসার জন্য কারো অনুমতি নেওয়ার নিশ্চয়ই প্রয়োজন নেই। আমি কি বলেছি অনুমতি লাগবে? রিপ্তি কোনো উত্তর দেয় না। মনিরও রান্নাঘর থেকে চলে আসে। অন্য মেয়েদের সাথে খারাপ ব্যবহার করলেও রিপ্তির সাথে কখনো অবশ্য সে খারাপ ব্যবহার করেনি। রিপ্তির সাথে চাইলেও খারাপ ব্যবহার করতে পারে না মনির। তারপর নিজের ভাত নিজেই বেড়ে নিয়ে খাওয়া শুরু করে দেয়। মনিরও পাশের একটা টেবিলে বসে পড়ে, হাত না ধুয়ে একটা প্লেট নিয়ে খাওয়া শুরু করে। রিপ্তি খুব রেগে যায় মনিরের এমন ব্যবহারে। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, জানেন না? এভাবে বাইরে থেকে এসে হাত না ধুয়ে খাওয়া শুরু করলেন কেন? রিপ্তির রাগী গলা শুনে মনির খাওয়া থামিয়ে দেয়। অন্য কোনো মেয়ে হলে কিছু বলতো, সামনে রিপ্তি বসবাস করছে তাই কিছু বলে না। বেসিন থেকে হাত ধুয়ে আসে, আবার বলতে থাকে, এই খাবার তো হাত না ধুয়ে স্পর্শ করেছি, এগুলো ফেলে দিয়ে আসি। আরে কি করছেন? জানেন না অপচয়কারী শয়তানের বন্ধু? আপনি এখান থেকেই খেয়ে নিন, যেটুকু খাবারে স্পর্শ করেছিলেন সেইটুকু সরিয়ে রাখুন। আপনার পোষা বিড়ালটাকে খাবারগুলো দিয়ে দিন। মনির মাথা চুলকাতে চুলকাতে আচ্ছা বলে। খাওয়া দাওয়া শেষ করে রিপ্তি নিজের রুমে চলে যায়। মনিরও উঠতে যাচ্ছিল তখন সকিনে এসে ন্যাকা কান্না শুরু করে দেয়। আমি কত কষ্ট করে তোদের বাপ ছেলের জন্য রান্না করি, আর তুই আমার রান্না ছেড়ে এই মেয়ের হাতের রান্না খাচ্ছিস। আর ওইদিকে আমি তোর জন্য ভাত বেড়ে রেখে দিয়েছিলাম, এখন সব ভাত বোধহয় ফেলে দিতে হবে। আম্মু এরকম করবা না, অপচয়কারী হলো শয়তানের বন্ধু। তুমি কি শয়তানের বান্ধবী হতে চাও? এসব কি কথা বলছিস তুই মনির? তুই তো এমন কথা বলার ছেলে না। ওই মেয়েটা কি খাবার খাইয়ে তোকে বশ করে নিল? খাবার খাইয়ে কিভাবে বশ করে? পাগলির মতো কথা বলো না তো। যাই হোক, আমি তোর বিয়ের কথা ভাবছি, বল কেমন মেয়ে চাই তোর? মনির বলল, আমি বিয়ে করব না, লিভ ইন করব। এসব কি নাউজুবিল্লা মার্কা কথা বলছিস তুই? মনির শীষ বাজাতে বাজাতে চলে যায়। সকিনা মাথায় হাত দিয়ে থাকে। রিপ্তি নিজের রুমে এসে গা এলিয়ে দেয় বিছানায়। এই রুমে আসলে আজকাল মা বাবার কথা খুব মনে পড়ে। রিপ্তি তার বাবা মায়ের খুব আদরের মেয়ে ছিল, আজ তাদের অবর্তমানে মেয়েটাকে কতই না কষ্ট সহ্য করতে হচ্ছে। রিপ্তিও কম না, সে গুনে গুনে সব কিছুর হিসেব নেবে বলে ঠিক করে রেখেছে। রিপ্তি রুমে শুয়েছিল, তখনই হঠাৎ কেউ দরজায় নক করে। রিপ্তি ভাবে, এত রাতে হঠাৎ কে এলো?
অনবরত দরজায় নক করে চলছে কেউ। রিপ্তি গিয়ে দরজা খুলতেই তার মুখ চেপে ধরে। রিপ্তি নিজেকে ছাড়ানোর চেষ্টা করে। লোকটার শক্তির সাথে পেরে উঠছিল না সে। লোকটি বলে উঠল, এখানে আসা তোমার উচিত হয়নি। তোমাকে আবার ফিরে যেতে হবে তোমার আসল ঠিকানায়। কেউ যে তোমার অপেক্ষায় আছে। রিপ্তি নিজেকে ছাড়িয়ে নেয় লোকটির থেকে। নিজেকে ছাড়িয়ে নিয়ে একটানে তার মুখ থেকে কালো মাস্কটা খুলে ফেলে। লোকটির মুখ দেখে রিপ্তি হতবাক হয়ে যায়। আপনি? মোর্শেদ নিজের ঘরে বসে রেডিও ছেড়ে গান শুনছিল। আকাশে সূর্য আছে যতদিন তুমি তো আমারই, আর কারো নও। আকাশে সূর্য আছে যতদিন। মোর্শেদ আপন মনে গান শুনছিল, তখন সিরাজ এসে রেডিওটা বন্ধ করে দেয়। মোর্শেদ একবার আর চোখে সিরাজের দিকে তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নেয়। জোর গলায় বলে, গানটা বন্ধ করলে কেন? তুই এভাবে শান্তিতে গান শুনছিস কিভাবে? তোর কি আজ ভার্সিটির ক্লাস নেই? সেই কৈফিয়ত নিশ্চয়ই তোমাকে দিতে যাব না আমি। সিরাজ আর কিছু বলার আগেই সিতারা বেগম চলে আসেন রুমে। তিনি শান্ত গলায় বলেন, মোর্শেদ, তুই অনেক দিন তো ভার্সিটিতে যাস না, আজ যা, গিয়ে ক্লাস করে আয়। মোর্শেদ সিতারা বেগমের কথায় রাজি হয় ভার্সিটিতে যেতে। সিরাজ মায়ের দিকে তাকিয়ে শয়তানি একটা হাসি দেয়। মুনিয়া রান্নাঘরে ছিল। আচমকা কারো পায়ের শব্দে পিছনে ফিরে তাকাতেই দেখে সব ঠিকঠাক আছে। মুনিয়া আবারও নিজের কাজে মন দেয়। হঠাৎ তখনই পেছন থেকে কেউ এসে মুনিয়ার মুখে রুমাল চেপে ধরে। মুনিয়া তাৎক্ষণিক জ্ঞান হারিয়ে পড়ে যায়। মোর্শেদ আজ বিরক্ত হয়ে ভার্সিটিতে এসেছে। এমনিতেও পড়াশোনায় তার একটুও মন বসে না। সবসময় ভার্সিটিতে মারামারি করে তার সময় যায়। আজও ব্যতিক্রম হয়নি। ভার্সিটির গেটেই দুটো সিনিয়র ছেলেকে র্যাগিং করতে দেখে সেই মার মেরেছে। এখন একটু মনটা হালকা লাগছে। মোর্শেদ ভার্সিটির মাঠে হাঁটাহাঁটি করছিল। দূরে বটতলায় দাঁড়িয়ে দুটো চোখ তাকে পর্যবেক্ষণ করছিল। ও মাই গড, আমার ক্রাশ! এতদিন পর! প্রেমার কথা শুনে তার দুই বান্ধবী টিনা ও মিনা মাথায় হাত দেয়। তুই কি পাগল নাকি প্রেমা? এইরকম একটা গুন্ডা যাকে সবাই ভয় পায় দূরে দূরে থাকে, তুই তাকে পটাতে চাইছিস? প্রেমা মুখে বেঞ্চি কেটে বলে, তোদের মতো ভীতু আমি নই। মোর্শেদকে নিজের করে নেওয়ার মতো ক্ষমতা আমার আছে। আমাকে শুধু 2 দিন সময় দে, তারপর দেখ আমি কি করি। এমন ভাব করছিস যেন 2 দিনেই পটিয়ে নিবি। আমি তোকে চ্যালেঞ্জ করছি, 2 দিনে কেন, 2 বছর চেষ্টা করলেও পটাতে পারবি না। প্রেমার বান্ধবীগুলো বলল। মিনার দিকে ব্রু কুচকে তাকায় প্রেমা। বলে, আমি আগে কখনো পটানোর চেষ্টা করিনি, তাই পটাতে পারিনি। এবার দেখ আমি কিভাবে পটাই এই মোর্শেদকে। কথাটা বলে প্রেমা দৌড়ে মোর্শেদের দিকে আসতে থাকে। মিনা আর টিনা তাকে বলতে থাকে, এরকম পাগলামো করিস না প্রেমা, ওদিকে যাস না প্লিজ। কে শোনে কার কথা? প্রেমা নিজের মর্জির মতোই চলতে পছন্দ করে। মোর্শেদের কাছে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যেতে যাচ্ছিল প্রেমা। মোর্শেদ তখন তাকে ধরে ফেলে। প্রেমা ন্যাকা কণ্ঠে বলে, ও মাই গড, আমি পড়ে গেলাম, কেউ ধরো আমায়। ধরেছি তো। প্রেমা এতক্ষণ চোখ বন্ধ করেছিল। চোখ মেলে তাকিয়ে মোর্শেদকে দেখে সে মোর্শেদের মধ্যেই হারিয়ে যায়। আনমনে বলতে থাকে, আমার ধলা বিলাইকে কি সুন্দর লাগছে। প্রেমার কথা শুনে অপমানিত বোধ করে মোর্শেদ, যার কারণে প্রেমাকে ছেড়ে দেয়। প্রেমা পড়ে গিয়ে ব্যথা পেয়ে বলে, ও মাই বর, আমার ধলা বিলাই ভেঙে দিল কোমর। সকিনা রাত 10টার সময় মনিরকে ঘুম থেকে ডেকে তোলে। মনির সবেমাত্র ঘুমিয়েছিল। কাঁচা ঘুম ভেঙে যাওয়ায় তাই স্বাভাবিকভাবেই রেগে গেল সকিনার উপর। এত রাতে কোন রাজকার্য করার জন্য আমায় ডেকে তুললে? রাজকার্যই তো। তুই যা, ঋত্বিকে গিয়ে এই ফাইলে সাইন করিয়ে আন। কেন? তোকে যেতে বলছি, যা। এত রাতে একটা মেয়ের রুমে যাব? তোরা তো ভাই বোন, আর তাছাড়া আমাদের বাড়িতে কে দেখতে আসছে? তুই যা, সাইন করে আন, খুব দরকার। তা না হলে তো কাল সকালেই সাইন নিতে বলতাম। দরকার আছে এই জন্যই তো বলছি এখন। মনির ভাবে কাজটা বোধহয় সত্যিই খুব দরকারি, তাই সকিনার কথা মতো চলে যায় ঋপ্তির রুমের দিকে। সকিনা পৈশাসিক হাসি দিয়ে বলে, এবার জমবে খেলা। ঋপ্তি নিজের রুমের মধ্যেই ছিল। গতকাল আগের লোকটার কথাই ভাবছে সে। কাল রাতে যেই লোকটা এসে বলল, আমি কাল আবার আসব, অপেক্ষা করো আমার জন্য, তোমার মা বাবার খুনি পর্যন্ত আমিই তোমায় নিয়ে যাব। ঋপ্তি লোকটাকে চেনে,
খুব ভালোভাবেই চেনে। কাল রাতে অনেক কিছুই জানতে পেরেছে রিপ্তি। তার মা বাবা আসলে মারা যায়নি, তাদেরকে খুন করা হয়েছে। আর এই কাজটা কে করেছে সেটাও সে হয়তো আজ জানতে পারবে ওই লোকটার মাধ্যমে। রিপ্তি তখন থেকে রুমের মধ্যে পায়চারি করে চলছে। দরজায় নক পড়তেই রিপ্তি ভাবে গতকালের লোকটা এসেছে, তাই দৌড়ে গিয়ে দরজাটা খুলে দেয়। দরজাটা খুলে মনিরকে দেখে রিপ্তি চমকে যায়। আপনি এত রাতে এখানে কি করছেন? মনির রুমের ভেতরে এসে বলে, এই ফাইলে সাইন করো। কিসের ফাইল এটা? আমি জানি না, আম্মু বলেছে সাইন করতে। রিপ্তি যখন ফাইল দেখতে ব্যস্ত ছিল তখন মনির গিয়ে দরজাটা বন্ধ করে। রিপ্তি খুব ভয় পায়, সাথে অবাক হয় মনিরের এই কাজে। এটা কেন করলেন আপনি? সময় হলে জানতে পারবে। বাইরে থেকে চিৎকারের আওয়াজ পাওয়া যায়। সকিনা গোটা মহল্লার মানুষকে বাড়িতে এনে জড়ো করেছে। দরজা খোল, আমাদের এলাকায় এসব আকাম চলবে না। মনির তৎক্ষণাৎ গিয়ে দরজাটা খুলে দেয়। সকিনা নাটক করে বলে, এই মেয়েটা আমার ছেলের মাথা খেয়ে নিল গো। আমার যেই ছেলে কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায় না, সে কিনা আজ। এলাকার একজন মুরব্বী রিপ্তির উদ্দেশ্যে বলে, তোমার বাবা এই এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি ছিল, সবাই তাকে সম্মান করত। তার মেয়ে হয়ে যে তুমি এইরকম একটা কাজ করবে সেটা আমরা কেউ ভাবতে পারিনি। একজন তো বলেই বসলো, এই মেয়েটাকে এমনি তো স্বামী ছেড়ে দেয়নি, নিশ্চয়ই চরিত্রের দোষ ছিল। রিপ্তি বুঝতে পারে এসব তার চাচি রটিয়েছে। সকিনার দিকে তাকাতেই সে শয়তানি হাসি দেয়। সবাই রিপ্তির নামে কুৎসা রটাতে ব্যস্ত ছিল ততক্ষণ। সেই সময় মনির বলে, আমরা একে অপরকে ভালোবাসি, আমরা বিয়ে করতে চাই। মনিরের কথা শুনে রিপ্তি রাগে ঘৃণায় থুতু দেয় তার মুখের ওপর। চিৎকার করে বলে, এইসব মিথ্যা, সব তোমাদের চক্রান্ত, আমি বিয়ে করব না। এলাকার কয়েকটা ছেলে বলে উঠল, এতই ভালোবাসা, ফুর্তি করার সময় আছে, বিয়ে করার সময় নেই। কাল তো আমাদের সাথেও শুতে চাইবে, তাই না? রিপ্তির নিজেকে খুব ছোট মনে হচ্ছিল কথাগুলো শুনে। মনির গিয়ে সেই ছেলেগুলোকে মারতে থাকে যারা এমন কথা বলেছিল। সকিনাও নাটক করে বলে, যা হবার হয়ে গেছে, এখন আমার ছেলে যখন এই মেয়েটাকে বিয়ে করতে চাইছে তখন তাই হোক, আমার কোনো অসুবিধা নেই রিপ্তিকে ছেলের বউ হিসাবে মেনে নিতে। রিপ্তি বলে উঠল, কিন্তু আমার অসুবিধা আছে, আমি করব না এই বিয়ে। রিপ্তির কথা কেউ কানে তোলে না। এলাকার লোকজন মিলে কাজী ডেকে আনে, আজকেই তারা বিয়েটা দিয়ে দিতে চায়। রিপ্তি আর মনিরকে সামনাসামনি বসানো হলো বিয়ের জন্য। রিপ্তিকে জোর জবস্তি করা হচ্ছিল, সে কিছুতেই এই বিয়ে করবে না বলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এমন সময় একজন এসে বলে, এই বিয়ে হবে না, আমার বিবাহিতা স্ত্রীকে এভাবে অন্য কেউ বিয়ে করতে পারে না। রিপ্তি অবাক হয়ে তার সামনে দাঁড়িয়ে থাকা লোকটির দিকে তাকায়। যেই লোকটাকে চেনে না, আগে কখনো দেখেনি, সে হঠাৎ এসে রিপ্তিকে নিজের স্বামী বলে দাবি করছে। রিপ্তি বা উপস্থিত কেউই কিছু বুঝে উঠতে পারছিল না। মনির যুবকটির দিকে তাকিয়ে মৃদু একটা হাসি দেয়। যুবকটি রিপ্তির দিকে এক পলক তাকিয়ে বলে, আমি তোমার আসল স্বামী রিপ্তি, আমি বেঁচে থাকতে তুমি কিভাবে আরেকটা বিয়ে করছো? রিপ্তির অবাক হওয়ার সীমা পেরিয়ে যায়। এরকম একটা পরিস্থিতিতে পড়তে হবে কোনোদিনও ভাবতে পারেনি সে। এলাকার লোকজনও কানাঘোষা শুরু করে দিল। সকিনা বেগম এই সুযোগটাকে কাজে লাগান। তিনি বলে ওঠেন, এই মেয়েটার চরিত্র কেমন সবাই দেখছেন তো, নিজের স্বামীকে ফেলে আরেকটা বিয়ে করে ফেলছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যুবকটি রেগে গিয়ে মনিরকে কিছু ইশারা করে। মনির সকিনাকে বলে, আম্মু তুমি চুপ করো, অনেক নাটক করেছ, তোমার এসব নাটক করে আর কোনো লাভ নাই। তুই আমার নিজের পেটের ছেলে হয়ে এমন কিভাবে করতে পারছিস? এই দুশ্চরিত্রা মেয়ের জন্য তুই আমার মুখের উপর কথা বলছিস? মুখ সামলে কথা বলুন। যুবকটির ধমকে সকিনা কিছুটা দমে যায়। মনির সবাইকে সব সত্যটা বলতে থাকে। এইসব যা হয়েছিল সব আমার আম্মুর চক্রান্ত। আম্মু রিপ্তির সব সম্পত্তি আত্মসাৎ করার জন্য আমার সাথে ওর বিয়ে দিতে চেয়েছিল। তাহলে যে তুমি তখন বললে তোমরা একে অপরকে ভালোবাসো, সেসব কি মিথ্যা কথা ছিল? আমি যা বলছিলাম সব মিথ্যা ছিল। একজনকে সামনে আনার জন্য আমি এসব বলেছিলাম। যুবকটিকে চোখ মেরে কথাটি বলে মনির। যুবকটি মনিরের কাঁধে হাত দিয়ে বলে, আজকাল খুব বুদ্ধিমান হয়ে গেছিস দেখছি।
যাই হোক, এখানে কোনো বিয়ে হবে না, আপনারা সবাই চলে যান এখান থেকে। মহল্লার মানুষরা যেতে না চাইলে যুবকটি গার্ড ডেকে সকলকে বের করে দেয়। সবাই চলে যাবার পর রিপ্তি যুবকটির সামনে গিয়ে দাঁড়ায়। যুবকটি হাত দুটো বুকে বাজ করে দাঁড়িয়েছিল। রিপ্তিকে দেখে মৃদু হেসে বলে, আমার সাথে নিজের শ্বশুরবাড়িতে ফিরে চলো রিপ্তি। কে আপনি? আমাকে নিজের স্ত্রী বলছেন কেন? আমি কিভাবে আপনার স্ত্রী হই? যেটা সত্যি আমি সেটাই বলেছি, তুমি আমার স্ত্রী। আমার সাথে সিরাজের বিয়ে হয়েছিল, আপনাকে আমি কখনো দেখিনি, তাহলে আমি কিভাবে আপনার স্ত্রী হই? সিরাজ না, তোমার সাথে আমার বিয়ে হয়েছিল। যুবকটির কথা শুনে রিপ্তি 2 পা পিছুয়ে যায়। সব কিছু তার কাছে কীরকম লাগছে, তার মাথা ঘুরছে। নিজেকে সামলে নাও রিপ্তি, তোমাকে এখনও অনেক সত্যের মুখোমুখি হতে হবে। রিপ্তি যথেষ্ট ঘোরের মধ্যে ছিল। যুবকটি তার দিকে 1 গ্লাস পানি এগিয়ে দিয়ে বলল, এই নাও, পানিটা খেয়ে নাও। আমি এখনও কিছু বুঝতে পারছি না, আপনি কি আমার সাথে মজা করছেন? আমি কোনো মজা করছি না রিপ্তি। আচ্ছা, তুমি একবার মনে করে দেখো তো তোমার বিয়ের দিন কি হয়েছিল। রিপ্তি ভাবে তার বিয়ের সময়কার কথা। নিজের বাবা মায়ের মৃত্যুতে সেই সময় মানসিকভাবে বিধ্বস্ত হয়ে গিয়েছিল রিপ্তি। সকিনা বেগম এই সুযোগটাকেই কাজে লাগাতে চাইছিল। রিপ্তির বাবার অডেল সম্পত্তি ছিল তার নামে। এই সুযোগে যদি রিপ্তিকে বিয়ে দেওয়া যায় তাহলে সব সম্পত্তি ভোগ করতে পারবে তারা। এমন সময় সিতারা বেগম তার ছেলের জন্য সম্বন্ধ নিয়ে আসে। সকিনা বেগম এই সুযোগটাই লুফে নেয়। এক প্রকার জোর জবস্তি করে বিয়েটা দিয়ে দেয় তার চাচা চাচিরা। রিপ্তি বিয়ে করবে না এজন্য অনেক কান্নাকাটি করে। তাকে এক প্রকার জোর করে বিয়ের আশারে বসানো হয়েছিল। কাজী যখন বিয়ে পড়াচ্ছিল তখনও সে চিৎকার করে কাঁদছিল, যার কারণে সে কোনো কথাই শুনতে পায়নি। শোনার মতো অবস্থাতেও ছিল না। কাজী কবুল বলতে বললেও রিপ্তি চুপ ছিল। অন্যদিকে পাত্র রুমাল দিয়ে মুখ ঢেকেছিল বিদায় কেউ তার মুখ দেখেনি। রিপ্তি একবারও ছেলেটির দিকে তাকায়নি, যার কারণে ছেলেটির মনে অনেক অভিমান জমা হয়। সকিনা বেগম রিপ্তিকে কুমন্ত্রণা দেয়, বলে যে যদি তুই কবুল না বলিস তাহলে তোর চাচাকে বাড়ি থেকে বের করে দেব আমি। সেই সময় সকিনা আর মঞ্জুরুল মিলে এমন নাটক সাজিয়েছিল রিপ্তির সামনে যে সকিনা খুব খারাপ হলেও মঞ্জুরুল খুব ভালো। মঞ্জুরুলও নাটক করে এই বিয়েটা আটকানোর চেষ্টা করে। রিপ্তি সে সময় খুব ছোট আর অপরিপক্ক ছিল, তাই এসব নাটক ধরতে পারেনি, তাই নিজের চাচার জন্য কবুল বলে দিয়েছিল। রিপ্তি এতক্ষণ ধরে এসব কথাই ভাবছিল। তখন যুবকটি বলে উঠল, সেই দিন যদি তুমি কাজের কথা শুনতে তাহলেই শুনতে পেতে তোমার বরের নাম সিরাজুল রহমান সিরাজ নয়, তোমার বরের নাম আমানুল রহমান আমান। তার মানে আপনার নাম আমান আর আপনিই আমার স্বামী? তাহলে এতদিন ধরে আমি যে জানতাম সিরাজ আমার স্বামী। আমান মাথা নিচু করে, সব দোষ আমার। সেই দিন তোমাকে দেখে আমার মনে হয়েছিল তুমি এই বিয়েতে রাজি নও, তাই আমি অভিমান করে বিয়ের পরপরই বিদেশে চলে যাই। সেই দিনে আমার ফ্লাইট ছিল বিদায়, ভেবেছিলাম বিয়ের পর বউকে নিয়ে একেবারে কানাডায় চলে যাব, কিন্তু তোমাকে ওই অবস্থায় দেখে আমি রাগ করে চলে গিয়েছিলাম। এদিকে আমার পরিবারের সবাই পড়ে গিয়েছিল মহা ঝামেলায়। আসলে বিয়েটা সেই রকম আনুষ্ঠানিকভাবে হয়নি, পরিবারের বাইরে কেউ বিয়ের ব্যাপারে জানতো না। কিন্তু আমার আম্মু বিয়ের পরের দিন বড় করে অনুষ্ঠান করে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে ডাকে। আমার চলে যাওয়ার কথা শুনে তাদের মাথায় হাত চলে গিয়েছিল। নিজেদের সম্মান বাঁচাতে তাই সেই সময় আমার বদলে ভাইয়াকে তোমার বর বলে চালিয়ে দেয়। রিপ্তির হাত পা সব কাঁপছিল। তার সাথে এইরকম কিছু হয়েছে সেটা কখনো বুঝতেই পারেনি। এই জন্য বোধহয় সিরাজ সব সময় তার থেকে দূরে থেকেছে। আসলে সিরাজ তো তার স্বামী নয়, অথচ এতদিন ধরে সিরাজকেই নিজের স্বামী ভেবে এসেছে রিপ্তি। তাকে তো এটাই বোঝানো হয়েছিল। রিপ্তির খুব রাগ হয় আমানের উপর। আমানের শার্টের কলার চেপে ধরে বলল, আমাকে নিয়ে একই খেলা খেললেন? আমাকে কি আপনাদের পুতুল মনে হয়? যখন যেই রকম ইচ্ছা নাচাবেন আর আমি নাচব? পুতুল খেলা হচ্ছে আমার সাথে? পুতুল খেলা?
আমান রিপ্তির সামনে হাঁটু গেড়ে বসে বলল, আমাকে ক্ষমা করে দাও রিপ্তি। আমি তোমার সাথে যা করেছি সেটা সত্যি অন্যায় করেছি, আমি মানছি। সব কিছু আমারই ভুল ছিল। এখন তো আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি। এখন কি আমাকে আপন করে নেওয়া যায় না? কি করে ভাবছেন এত কিছুর পরেও আমি আপনাকে আপন করে নেব? আমি আপনাকে ঘৃণা করি, প্রচুর ঘৃণা করি। আপনার মুখটাও দেখতে চাই না আমি। চলে যান আমার সামনে থেকে। তা না হলে আমি এবার সত্যি আপনাকে খুন করে ফেলব। আমাকে মেরে ফেলেও যদি তুমি শান্তি পাও তাহলে তাই করো, মেরে ফেলো আমায়। রিপ্তি কোনো কথা না বলে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। আমার বাইরে থেকে বলছিল, তুমি যতক্ষণ না আমাকে ক্ষমা করে দেবে, আমার সাথে যেতে রাজি হবে, আমি এখানেই বসে থাকব। তোমাকে আমার কাছে ফিরে যেতেই হবে রিপ্তি। আমি এতদিন পর নিজের ভুল বুঝতে পেরে ফিরে এসেছি যখন, তখন তোমাকে যে করেই হোক আমায় ক্ষমা করতে হবে। রিপ্তি দরজা লাগিয়ে পাগলের মতো কাঁদছিল। তার সাথে ভাগ্য কেন এত নিষ্ঠুর খেলা খেলল? আল্লাহর কাছে নিজের জমানো সব অভিযোগ দাখিল করল রিপ্তি। আল্লাহ, আমার সাথে কেন এমন হলো? আমি তো কোনোদিনও কারো ক্ষতি করিনি, কখনো সজ্ঞানে কোনো অন্যায় কাজও করিনি, তবুও কেন এমন হলো আমার সাথে? সিরাজ তার লকারে কিছু একটা খুঁজছিল। মুনিয়া বিছানায় শুয়েছিল তখন। গতকাল দুপুরের ঘটনাটা এখনও ভুলতে পারছে না সে। ভয়ে কাউকে কিছু বলতেও পারেনি। সিরাজ লকারের ডিভোর্স পেপার খুঁজে না পেয়ে মুনিয়ার উপর চেঁচামেচি করতে শুরু করে। তোমাকে না বলেছিলাম সব কিছু নজরে নজরে রাখতে? কোথায় ছিলে তুমি? লকারে তো ডিভোর্স পেপার রেখেছিলাম, সেগুলো এভাবে হাওয়া হয়ে গেল কিভাবে? মুনিয়া আমতা আমতা করে বলে, আসলে কাল দুপুরে কি হয়েছিল? কাল দুপুরে যখন আমি রান্না করছিলাম, কেউ আমার মুখে রুমাল ধরে আমাকে অজ্ঞান করে দেয়। তুমি তো জানো লকারের চাবি আমার আঁচলে বেঁধে রেখেছিলাম। তখনই হয়তো কেউ। এই কথা আগে বলনি কেন? কত কষ্ট করে কোম্পানির কাগজের কথা বলে সেই সুদূর কানাডা থেকে আমানের সই এনেছিলাম। ওই রিপ্তিকে দিয়েও সই করিয়ে নিয়েছিলাম। তোমার এই বোকামির জন্য আমার সব পরিশ্রম মাটি হয়ে গেল। বাইরে দাঁড়িয়ে হাসছিলেন সিতারা বেগম আর মোর্শেদ বলে, আম্মু, তুমি তো খুব ভালো চাল দিলে, এক চালেই বাজিমাত। সিরাজ ভুলে গিয়েছিল আমি ওর আম্মু। ও যদি চলে ডালে ডালে, তাহলে আমি চলি পাতায় পাতায়। ভেবেছিল আমান আর রিপ্তিকে আলাদা করে নিজের স্বার্থ সিদ্ধি করবে। আমার আমান আবার ফিরে এসেছে। এখন আর সিরাজের কোনো উদ্দেশ্য সফল হবে না। ঠিক বলেছ আম্মু, আমান ভাইয়ার জন্য আমি প্রয়োজনে নিজের জীবন দিতেও প্রস্তুত। এবার লড়াই হবে জমজমাট। রিপ্তি সারা রাত দুই চোখের পাতা এক করেনি। তার জীবন নিয়ে যে সবাই এরকমভাবে খেলছে, সেটা কখনো স্বপ্নেও ভাবেনি রিপ্তি। অবশেষে নিজের মনকে নিজেই বুঝ দেয় সে, না, যা হবার হয়ে গেছে। আমি আর কাউকে আমার জীবন নিয়ে খেলা করতে দেব না। আমার সাথে যা অন্যায় হয়েছে সব কিছুর জবাব আমাকে দিতে হবে। রিপ্তি অবশেষে দরজাটা খুলে বাইরে বেরিয়ে আসে। দরজা খুলেও হতবাক হয়ে যায় রিপ্তি। আমান দরজার কাছে বসেছিল। রিপ্তিকে দেখে উঠে দাঁড়ায়। আমানের চোখগুলো ফুলে গেছে, চোখের নিচে কালো দাগ। দেখে মনে হচ্ছে সারা রাত সে এভাবেই ছিল। ঠান্ডায় কাঁপছিল বেচারা, শরীরে কোনো ভারী পোশাক নেই। রিপ্তি জিজ্ঞেস করে, আপনি কি সারা রাত এভাবেই ছিলেন? হ্যাঁ, মানে আপনাকে কে এখানে থাকতে বলেছিল? আপনি কি ভেবেছিলেন আপনি এরকম করবেন আর আমি সব ভুলে আপনাকে আপন করে নেব? যদি এমনটা ভেবে থাকেন তাহলে আপনি সম্পূর্ণ ভুল। আমাকে এতদিন ধরে ঠকিয়েছেন আপনারা সবাই। আমি কখনো আপনাদেরকে ক্ষমা করব না। আমান আবার রিপ্তিকে অনুরোধ করতে থাকে, প্লিজ রিপ্তি, তুমি আমাকে শুধু একটাবার সুযোগ দাও। আমাকে বিশ্বাস করে দেখো, আমি তোমাকে আর কোনো কষ্ট দেব না। নিজের সর্বস্ব দিয়ে তোমাকে সুখী করার চেষ্টা করব। আমি আপনাকে কেন, ভবিষ্যতে আর কাউকে বিশ্বাস করতে পারবো না। রিপ্তি ও আমানের কথার মাঝে মনির সেখানে চলে আসে। মনিরকে দেখে রিপ্তি ঘৃণায় চোখ ফিরিয়ে নেয়। মনির প্যান্টের পকেটে হাত গুজে মৃদু হেসে বলে, তুমি আমায় ভুল বুঝতে পারো রিপ্তি। ভুল বোঝাটাই হয়তো স্বাভাবিক, বাট বিশ্বাস করো আমি যা করেছি সব তোমার ভালোর জন্যই করেছি। এই যে ছেলেটাকে দেখছো, ও আমার বন্ধু আমান। ছেলেটা প্রথম দেখাতেই তোমাকে পছন্দ করেছিল, তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিল,
তাই তো তোমার বিপদের কথা শুনে তোমায় বিয়ে করতে চেয়েছিল, তোমাকে পৃথিবীর সব সুখ দিতে চেয়েছিল সে। বাট বিয়ের দিন তোমার ওই রকম অবস্থা দেখে ওর ভেতরে ভেতরে অনুশোচনা হতে থাকে। হয়তো তোমাকে সুখী করতে গিয়ে ও তোমার দুঃখ আরও বাড়িয়ে দিল। এ কারণেই বিয়ের পর অভিমান করে ও বিদেশে চলে গেল। বিদেশে গিয়েও তোমাকে ও ভুলতে পারেনি। রোজ নিয়ম করে আমার কাছে, মোর্শেদের কাছে তোমার খোঁজ খবর নিয়েছে। ও কখনো তোমার খারাপ চায়নি। হ্যাঁ, কিছু ভুল করেছে, কিন্তু ভালোবাসাটা নিঃস্বার্থ ছিল। এরকম নিঃস্বার্থ ভালোবাসার আমার দরকার নেই। আমার কারো ভালোবাসার দরকার নেই। আমি আচমকা রিপ্তির ফোনে মেসেজের টুংটাং আওয়াজ আসে। মেসেজটা খুব ভালোভাবে পড়ে রিপ্তি কোনো ভাবনায় মশগুল হয়ে যায়। ঠিক আছে, আমি যাব আপনার সাথে মিস্টার আমানুল রহমান আমান। পরিবারের সকল সদস্য একসাথে খেতে বসেছে। সবাই প্রথম দিকে চুপচাপ থাকলেও মাঝখানে সিরাজ বলে ওঠে, আম্মু, তুমি কাজটা একদম ঠিক করনি। তুমি তো জানো আমি কত কষ্ট করে ডিভোর্স পেপারে দুইজনের স্বাক্ষর করে নিয়েছিলাম। কাল যখন তুমি মোর্শেদকে বাড়ি থেকে জোর করে ভার্সিটিতে পাঠিয়ে দিলে, তখন আমি নিশ্চিত হয়ে গিয়েছিলাম যে মোর্শেদ যাতে কিছু করতে না পারে সেই কারণেই তুমি ওকে বাইরে পাঠিয়ে দিয়েছ। ছেলেটা আমানের যা বক্ত, ওর সব কথা শোনে। বাট তুমি এটা কি করলে? আমি নিশ্চিত হয়ে বাইরে চলে যেতেই তুমি পিছন থেকে ছুরি বসিয়ে দিলে, মুনিয়াকে অজ্ঞান করে ডিভোর্স পেপারটা সরিয়ে দিলে। সিতারা বেগম ভাতের লোকমা মুখে দিয়েছিল। লোকমাটা গিলে বলল, তুই কি ভেবেছিলি সিরাজ, আমি আমানের বিরুদ্ধে কাজ করব? সব তো শুধু একটা নাটক ছিল। আমি ইচ্ছা করে মোর্শেদকে বাইরে পাঠিয়েছিলাম। সব করেছি তোকে বোকা বানানোর জন্য। আর দেখ, তুই বোকা বনেও গেলি। ভুলে যাস না, আমি তোর মা, তোর এক কাঠে উপরে চলি আমি। কাজটা তুমি একদম ঠিক করনি আম্মু। এর মাসুল কিন্তু তোমাকে দিতেই হবে। আমার কথা না ভেবে তুই তোর নিজের কথাটা আগে ভাব। আমান আজ ফিরে আসছে, ও এসে কিন্তু তোকে ছেড়ে কথা বলবে না। সব কিছুর হিসাব তোর কাছ থেকে পাই পাই বুঝে নেবে। আমানের কথা শুনে সিরাজ ভিতরে ভিতরে ভয় পেলেও বাইরে সেটা প্রকাশ করে না। এমন ভাব করে যে মনে হচ্ছিল আমানকে সে 2 পয়সার কেয়ারও করে না। সিতারা বেগম মোর্শেদকে প্রশ্ন করে, তুইও কম যাস নে মোর্শেদ। তুই যেভাবে রিপ্তিকে আগলে রেখেছিলি, যেভাবে সেই দিন ওকে আটকে রাখলি, আমার তো মনে হয়েছিল তুই বোধহয় ওকে ভালোবেসে ফেলেছিস। মোর্শেদ হালকা একটা হাসি দিয়ে বলল, কি যে বলো না আম্মু, আমি রিপ্তি ভাবিকে কখনো সেই নজরেই দেখিনি। তুমি তো জানো আমি আমান ভাইয়াকে কতটা ভালোবাসি, কতটা সম্মান করি। সে আমার জন্য যা করেছে তাতে আমি আজীবন আমান ভাইয়ার কাছে কৃতজ্ঞ থাকব। আমান ভাইয়া যে রিপ্তি ভাবিকে ঠিক কতটা ভালোবাসে সেটা আর কেউ না জানলেও আমি খুব ভালো করে জানি। তাই তো তার অবর্তমানে ভাবির খেয়াল রাখার চেষ্টা করেছি। ভাবিকে আটকেও রেখেছিলাম যাতে ভাইয়া বাড়িতে ফিরে তাকে দেখতে না পেয়ে কষ্ট না পায়। সেই কারণে আমি ভাইয়ার কষ্ট কিছুতেই সহ্য করতে পারবো না। মোর্শেদের কথা শুনে সিরাজের গা জ্বলে যাচ্ছিল। সিরাজ মনে মনে বলল, এদের নাটক যে আর কতদিন দেখতে হবে। এই আমানটা না জানি কোন রাস্তা থেকে তুলে এনেছিল মোর্শেদকে। তারপর থেকে আমাদের বাড়িতে থেকে আমাদের সমান সুযোগ সুবিধা পেয়ে বড় হতে লাগলো, আমাদের ভাইয়ের মতো। আম্মু এমনভাবে আপন করে নিল যে নিজের সন্তান। আব্বুই একমাত্র ছিল আমার মতো যে ওকে মেনে নেয়নি। শেষ পর্যন্ত আব্বুকেও তো সব কিছুর মাঝে মুনিয়ার মাথা গোল হয়ে যাচ্ছিল। সে তো জানতো সিরাজের প্রথম স্ত্রী রিপ্তি। মুনিয়ারও এর আগে একবার বিয়ে হয়েছিল, স্বামীর সাথে ঝগড়া ঝামেলার কারণে ডিভোর্স হয়ে গিয়েছিল তার। তাই সিরাজকে বিয়ে করতে তার কোনো আপত্তি ছিল না। এখন যখন জানতে পারল যে রিপ্তি আসলে সিরাজের স্ত্রী নয়, তখন তার সব কিছু কেমন যেন এলোমেলো লাগছিল। আমান রিপ্তিকে নিয়ে তার বাড়িতে এসে উপস্থিত হয়। সিতারা বেগম মৃদু হেসে তাদের উষ্ণ অভ্যর্থনা জানায়। রীতি মনে মনে বলে, তোমরা জানো না তোমরা কাকে আমন্ত্রণ জানাচ্ছ। তোমাদের সবাইকে তোমাদের কাজের জন্য শাস্তি পেতে হবে। আমাকে অনেক কষ্ট দিয়েছ তোমরা, এবার সব কিছু ফিরে পাওয়ার পালা। আমার প্রতি করা প্রত্যেক অন্যায়ের গুনে গুনে হিসাব নেব। আমাকে নিয়ে পুতুল খেলা খেলেছ তাই না?
এবার তোমাদের সবাইকে নিয়ে আমি খেলব। সিতারা বেগম বললেন, তোমরা আর বাইরে দাঁড়িয়ে না থেকে ভেতরে আসো। আমান রিপ্তির দিকে হাত বাড়িয়ে দেয়। রিপ্তি হাতটা না ধরেই বাড়িতে প্রবেশ করে সিতারা বেগমের সামনে গিয়ে বলে, আপনি জানেনও না কাকে বাড়িতে আনলেন। আমি কতটা ভয়ানক হতে পারি আপনাদেরকে এবার সেটা হারে হারে টের পাইয়ে দিব। নিজেদের ধ্বংসের কাউন্টডাউন শুরু করুন। আজ থেকে আমি দায়িত্ব নিলাম আপনাদের জীবনকে নরকে পরিণত করার। আমার মা বাবার প্রতি করা অন্যায়ের বদলা তো আমাকে নিতেই হবে। রিপ্তির শেষের কথাটা শুনে সিতারা বেগম ঘাবড়ে যায়, যার কারণে এই শীতের দিনেও তার মুখে বিন্দু বিন্দু ঘাম জমে।